শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনূস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজার রক্ষায় সবকিছু করবে সরকার। বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশে নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। মার্চের রেকর্ড $৩২৯ কোটি প্রবাসী আয়। সঠিক পথেই আছে বাংলাদেশের অর্থনীতি। পর্যবেক্ষণ IMF-এর। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার আশা সরকারের। এবং পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ৬৮৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। অর্থ পাচারের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে ২ মামলা। SSF-এর সাবেক ডিজির বিপুল সম্পদ জব্দ। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশটির বাণিজ্য দফতরেও চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমানো ছাড়াও বাংলাদেশের স্বার্থ রক্ষা করে দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের পর নড়ে চড়ে বসেন উপদেষ্টা, ব্যবসায়ী, গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট সব পক্ষ। সংকট নিরসনে রোববার অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারলে সক্ষমতার প্রমাণ দিতে পারবেন তারা। শেলফ লাইফ আছে যে এটা যদি আমরা একটা নির্দিষ্ট সময় মধ্যে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। তো আমরা আজকে মনে করছি যে হয়তো বা আমরা ওটাকে অ্যাভয়েড করতে পারবো, আমরা সেটা করতে পারবো। দ্বিতীয় যে কথাটা আমরা সবাই বলেছি যে দেশের স্বার্থ আগে। প্রেস সচিব জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে 2টি চিঠি মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির বাণিজ্য দফতরে পাঠাবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে USTR এর কাছে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোয় জোর দেবে বাংলাদেশ। তৈরি পোশাক শিল্পের বাজার রক্ষায় সব চেষ্টা করা হবে বলেও জানান। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরো এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রোহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। মার্কিন শুল্কের প্রভাব ভোক্তা ও বায়ারদের উপর পড়লেও শ্রমিকদের দিক থেকে খরচ আর কমানো যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। চিঠিতে আগামী 3 মাসের জন্য বাংলাদেশ আগের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর অনুরোধ করবে বলে জানা গেছে। একই সঙ্গে আলোচনার প্রস্তাবও থাকবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ে চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের। আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে ক্রয়াদেশ তাৎক্ষণিক সরে যাওয়ার শঙ্কাও ভোগাচ্ছে না তাদের, কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম। তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশেরও রপ্তানি আয়ে ধাক্কা লাগবে, সেই হিসাব কষেই আগামীর নীতি কৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MSRFN-এর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে বর্তমানে চীনের 20.44%, ভিয়েতনামের 19.38, বাংলাদেশের 11.07, ভারতের 7.05 ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে 5.76%। তবে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় 2 থেকে 3 গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। আর প্রবৃদ্ধির হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও রপ্তানিতে রয়েছে বেশ পিছিয়ে। এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকেই মার্কিন বাজারে আধিপত্য হারাচ্ছে চীন।
উদ্যোক্তারা বলছেন ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম। আর চীনা পণ্যে শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানোর খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। শুল্কের হিসেবে ভারত ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতায়। চায়নার উপর এইটা ছাড়াও অন্য বাণিজ্য যুদ্ধও কিন্তু থাকবে, ফলে চায়নার রপ্তানিটা অবশ্যই কমলে একটা গ্যাপ তৈরি হবে, সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের তৈরি হবে। আমরা যে ধরনের পোশাক তৈরি করি, ভারতও অনেকটা ওই ধরনের পোশাকই তৈরি করে। যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করছে তার বাইরে তাদের খুব বেশি ক্যাপাসিটি নেই, সো নতুন করে খুব বেশি অর্ডার তারা কালকেই নিতে পারবে, এটা আমি মনে করছি না। তবে চড়া শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে হোঁচট খেতে পারে বাংলাদেশের মোট রপ্তানি আয়, এমন আশঙ্কা সামনে রেখেই নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তুলনামূলকভাবে প্রতিযোগিতার পরিবেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে কার কাছ থেকে নিলে কত শুল্ক পড়বে, তাহলে বাংলাদেশেরটা হয়তো কিছুটা কম পড়বে। কিন্তু আবার একই সাথে আমরা যদি আবার ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10% মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। কারোর কাছ থেকে বেশি আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারোর কাছ থেকে হয়তো তুলনামূলকভাবে কম। একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে না পারলে আগামীতে এমন ধাক্কা সামলানো আরো কঠিন হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু এটার ফলে এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। 4 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্ব ব্যাংক, আইএলও এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে 3টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই, অথচ গেল কয়েক বছর ধরেই জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র। চুক্তি হতে পারে নাসা, বিশ্ব ব্যাংক, আইএলওর মতো সংস্থার সঙ্গেও। আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে। আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। বিদ্যমান শিল্প কারখানাগুলো ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, আছে ব্যাংক খাতে অস্থিরতাও। তবে এসব চ্যালেঞ্জ নতুন বিনিয়োগ আকর্ষণে বাধা হবে না বলে মনে করেন বিডার চেয়ারম্যান। যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। সামিটের অংশ হিসেবে 7 ও 8 এপ্রিল সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে। এছাড়াও বড় উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী আয়ে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। ঈদ উল ফিতর ঘিরে দেশের ইতিহাসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। রোববার সকালে সচিবালয়ে তথ্য জানান অর্থ উপদেষ্টা। বলেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রফতানিতে বড় কোনো প্রভাব পড়বে না। পরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানান, দেশের অর্থনীতি সঠিক পথে আছে বলেই মনে করছে সংস্থাটি। তাদের কাছ থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তি ঋণ পেতে আশাবাদী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $300 কোটি এসেছে মার্চে। এতে রিজার্ভও বেড়েছে। রোববার সচিবালয়ে এমন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা। ভালো কতগুলি নিউজ, আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। রপ্তানি পণ্যের উপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও বড় কোনো প্রভাব পড়বে না বলে আশা করছেন অর্থ উপদেষ্টা। একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কীভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। তবে এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই। গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে, কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে,
খুব বেশি দাম এসে হবে না। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান সরকার আশাবাদী আলোচনা শেষে মিলবে ঋণের কিস্তি। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। তারপর প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের চেয়ারম্যান। এ সময় টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন বলে জানান দুদক চেয়ারম্যান। ঈদের লম্বা ছুটি কাটিয়ে রোববার প্রথম দিবসে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আবারও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ ওঠে। সংস্থাটির চেয়ারম্যান জানান দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। কেবল টিউলিপ সিদ্দিকী নন, দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। এদিকে অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের নামে 2টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রীকেও। 39 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 56টি অ্যাকাউন্টের মাধ্যমে 683 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে এ মামলা করার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা উত্থাপিত হবে। মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। এরপর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেই। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এসএসএফ এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের 34টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ঢাকায় 2টি ফ্ল্যাট, প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। অবরুদ্ধ 34টি ব্যাংক হিসাবের মধ্যে রয়েছে 1,44,99,200 টাকা। জব্দ সম্পদের মধ্যে মুজিবুর রহমানের নামে থাকা মিরপুরের মাটিকাটায় একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লট সহ 4 দলিলে খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমি রয়েছে। এছাড়া তার স্ত্রীর নামে ঢাকা ক্যান্টনমেন্টের সাহারা এলাকার ফ্ল্যাট, বাউনিয়া এলাকায় 7টি দলিলে জমি রয়েছে। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি শঙ্কা প্রকাশ করেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে না পারলে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। পাশ হওয়া ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার খর্ব হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না, তাই ভারতের মুসলমানদের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে
মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে। উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। ঈদ উল ফিতরের 9 দিনের ছুটির পর পুরানো রূপে ফিরেছে রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। তৈরি পোশাক কারখানাগুলোতেও শুরু হয়েছে উৎপাদন। কর্মচাঞ্চল্যে জেগে উঠেছে ঢাকা। সড়কে বেড়েছে যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় যানজট। চিরচেনা হাঁকডাক, যানবাহনের হর্ন আর কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। রোববার ঈদ উল ফিতরের 9 দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি কার্যালয়। ঈদ পরবর্তী পুনর্মিলনে সহকর্মীদের মধ্যে উষ্ণ আলিঙ্গন, চলে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। সরকারি ছুটির কারণে বেসরকারিরাও অনেকে বেশি দিন ছুটি দিয়েছে, এই কারণে সবার মধ্যে একটা আনন্দের ভাব এবং একটা খুশির ভাব। নিজেকে আরো অনেক রিফ্রেশ হয়ে গেছি, আর বিশেষ এখন নতুন কাজ শুরু করতে পারছে। বিভিন্ন পোশাক কারখানাও কর্মমুখর। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেন কারখানার প্রাণ, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা। একযোগে উৎপাদন শুরু হয়েছে সাভার, ইপিজেড সহ প্রায় 1800 কারখানায়। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি, ভালোভাবে যাতে কোনো সমস্যা হয়নি। ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় যানজট। আগের থেকে কার্যক্রম বাড়িয়েছে ট্রাফিক পুলিশও। কর্মতৎপরতা বেড়েছে পরিবহন সংশ্লিষ্ট সবার। মোটামুটি কালকে থেকে দেখলাম যে ঢাকার বাইরে থেকে মানুষ আসা শুরু করছে। এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই খারাপ, অসহ্য লাগছে। মনে হচ্ছে যে কয়েকদিনের মতন থাকলে ভালো হতো। আগে রাস্তাঘাট ফাঁকা ছিল কয়েকদিন আগে, আজকে অনেক যানজট আছে। 200 টাকা 300 টাকা এরকম মিলে আজকে একটু ভালো পাইতেছি। গাড়ি একটু একটু করে বাড়তেছে, তা আমাদের লোকজন আসলে সেট করা আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, সবাই মিলে আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি আর কি। এদিকে আজও ছুটি শেষে বাস, ট্রেন আর লঞ্চে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। আগামী কয়েকদিনেই আবারও পুরানো রূপে ফিরবে ঢাকা, বলছেন সংশ্লিষ্টরা। আবারও রাজধানী ঢাকার সেই চিরচেনা রূপ। প্রতিটি মোড়ে মোড়ে যানজটে থমকে থাকা গাড়ির লাইন। তবে সবকিছু ছাপিয়ে কর্মচঞ্চল হয়ে উঠুক, গতিশীল হোক প্রিয় শহর ঢাকা, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। অটো গ্যাস প্রতি লিটার 2 পয়সা কমিয়ে 66.41 টাকায় সমন্বয় করা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় তিনি জানান, এপ্রিল মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1450 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত 3রা মার্চ 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 1478 টাকা। যে দুটি বিষয়ের উপর নির্ভর করে এই এলপিজির মূল্য নির্ধারিত হয়, একটি হলো সৌদি কন্ট্রাক্ট প্রাইস আর একটি ডলারের এক্সচেঞ্জ রেট। সৌদি কন্ট্রাক্ট প্রাইস যেটি ছিল সেটি অপরিবর্তিত 608.50 ডলার, এবং ডলারের বিনিময় মূল্য পরিবর্তন ঘটেনি, সেটি ছিল 123.04 টাকা। এটি এই মাসে 123.03 টাকা, 1 পয়সা মাত্র পরিবর্তিত। ফলে এলপিজির খুচরা বিক্রয় মূল্য যেটি সেটি অপরিবর্তিত রয়েছে। 4 বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী DWDM মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বিটিআরসি। শিগগিরই এ বিষয়ে জারি করা হবে নির্দেশনা। নতুন সিদ্ধান্তে পড়ে থাকা 86,000-এর বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটরগুলো। এতে বাড়বে সরকারের রাজস্ব। খানের রিপোর্ট।
মোবাইলে 4G সেবায় একজন গ্রাহক নির্ধারিত 7 Mbps গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন। 2012 থেকে 2021 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। তবে 2021 সালে বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য। বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় 17 টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 35%। এমএলএদেরকে আমরা এনটিটিআর প্রশ্নে অনেক ছাড় দিব এবং সেটা আমরা প্রমিস করেছি। এই ছাড় দেয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করা হয়। বিটিআরসির 293তম কমিশন সভায় DWDM মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে। শুধু তাই নয়, বিটিসিএল, রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মার্চের শেষ সপ্তাহে শেরপুরের ঝিনাইগাতির শালবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এতে পাতা ও গাছের সঙ্গে পুড়ছে বিভিন্ন বনজ প্রাণী ও কীট পতঙ্গ। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের, যদিও বন বিভাগের দাবি আগুন লাগলেই নেভানো হচ্ছে। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। বনের ভেতরে জ্বলছে আগুন, পাতায় লাগা আগুনে পুড়ছে ছোট গাছ সহ লতাগুল্ম। শেরপুরের ঝিনাইগাতির সীমান্ত সড়কের দুই দিকে শালবন। মার্চের শেষ সপ্তাহে বনের ঝরাপাতায় আগুন লাগে। এরপর থেকে সে আগুন ছড়িয়ে পড়ে বনের বিভিন্ন এলাকায়। এতে পাতা ও গাছের সঙ্গে পড়ে বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এলাকাবাসী বলছে, আগুন নেভাতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা না নেয়ায় বনের অনেক ক্ষতি হয়েছে। বনের যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, বন বিভাগ দেখভাল ঠিক মতো করতেছে না। কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই পাহাড়কে পুঁজি করে ব্যবসা করে এবং এই পাহাড়কে ধ্বংস করা পায়তারা করতেছে, তারাই মূলত এই পাহাড়ে আগুন দেয়। পুরা না যায় পাহাড়টা, এটাই আমরা চাই। বনে আগুন লাগার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। গাছগুলা পুড়ে যাচ্ছে, ছোট ছোট চারাগুলা পুড়ে যাচ্ছে, মাটিগুলা আগলা হয়ে যাচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে তো আমাদের এই বন ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। এই অপকর্মগুলো যারা করে তাদের ধরে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলেই বনে আগুনের এই প্রবণতাটাকে রোধ করা সম্ভব হবে। বন বিভাগের দাবি আগুন লাগালেই নেভানো হচ্ছে। বনজীবী আছে তারা এবং টুরিস্টদের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটার সাথে সাথেই আমরা গিয়ে আগুনটা নিভিয়ে ফেলছি। বন বিভাগের তথ্য মতে শেরপুরের ঝিনাইগাতিতে প্রায় 9,000 একর বনভূমি রয়েছে। সময় সংবাদ, শেরপুর। হজ মৌসুমের কারণে বাংলাদেশ সহ 14 দেশের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজের সময় ভ্রমণ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে। নিয়ম লঙ্ঘন করে কেউ দেশটিতে অবস্থান করলে তার উপর 5 বছরের ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে রিয়াদ। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। পবিত্র হজকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সৌদি কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে একের পর এক পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সহ 14টি দেশের ওপর অস্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করল দেশটি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, মরক্কো এবং ইয়েমেন এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ওমরা ভিসাধারীরা আগামী 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে। কর্তৃপক্ষ ভিসা প্রার্থীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। কেউ নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করলে তার ওপর 5 বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সৌদি আরব জানিয়েছে শাওয়াল মাসের শেষ সপ্তাহ থেকে হজ পালনের জন্য বিদেশি মুসল্লিরা দেশটিতে আসতে শুরু করবেন। বাংলাদেশ থেকেও এবছর প্রায় ৮৭,০০০ মুসল্লির হজ পালনের কথা রয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আয়ারল্যান্ডের পাসপোর্ট এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ১৭৬টি দেশে। সম্প্রতি দ্য নোমাড পাসপোর্ট ইন্ডেক্স এই তথ্য প্রকাশ করে। এই খবরে স্থানীয় সহ দেশটিতে বসবাসরত আইরিশ বাংলাদেশিদের মধ্যেও বইছে আনন্দের হাওয়া। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। দ্য নোমাড ইন্ডেক্স বিশ্ব পাসপোর্টের র্যাঙ্কিং নিয়ে কাজ করা স্বীকৃত একটি প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে আয়ারল্যান্ডের নাম প্রকাশ করে তারা। সংস্থাটি বলছে ভিসা মুক্ত ভ্রমণ, কর, দ্বৈত নাগরিকত্ব ধারণের ক্ষমতা ও ব্যক্তি স্বাধীনতায় সামগ্রিক স্কোর ১০৯ হওয়ায় এই কৃতিত্ব অর্জন করেছে আয়ারল্যান্ড। গণতান্ত্রিক স্থিতিশীলতা, নাগরিক স্বাধীনতার প্রতি অঙ্গীকার ও প্রগতিশীল সামাজিক নীতিগুলো শক্তিশালী হওয়ায় এ অর্জন আরও সহজ বলেও জানায় নোমাড। আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বের নম্বর 1। আইরিশ নাগরিকরা বিশ্বের ১৭৬টি দেশে অনারাইভাল সুবিধা নিচ্ছে। সবশেষ ২০২০ সালে লুক্সেমবার্গ এবং সুইডেনের সাথে শীর্ষ নাম্বারে ভাগাভাগি করেছিল আয়ারল্যান্ড। এই প্রথম এককভাবে শক্তিশালী পাসপোর্টের পাশে নাম লেখালো দেশটি। এরপরেই রয়েছে আয়ারল্যান্ড। এভাবেই এগিয়ে যাক বিশ্ব দরবারে, এমনই প্রত্যাশা এখানের নাগরিকদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে মেলা বসেছে ফিনল্যান্ডে। দেশটির এসপো শহরের নারী উদ্যোক্তাদের উৎসাহ ও ফিনিশ বাজারে নিজেদের পণ্য প্রসারে এই মেলা। আয়োজকরা বলছেন, হাতে তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য ও মিষ্টান্ন বিশ্বব্যাপী উপস্থাপনের জন্য তাদের লক্ষ্য এটা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। হাতে তৈরি অলংকার, সাজানো আছে রং বেরঙের কারুশিল্প, কারো স্টলে আবার বাহারি মিষ্টান্ন। ফিনল্যান্ডের এসপো শহরে বসবাসরত ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে এই মেলার আয়োজন। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের প্রায় ৩০ জন উদ্যোক্তা মেলায় অংশ নেয়। ২ শিশুর স্টল নজর কাড়ে সবার। আয়োজন রূপ নেয় এসপোর প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। অনেক বাংলাদেশি উদ্যোক্তারা এখানে অংশগ্রহণ করেছে, যাদের সামনে আগাতে আসলে এটা অনেক হেল্প করবে, যেহেতু বিভিন্ন দেশের মানুষজন আসছে, পরিচিতি পাচ্ছে। তো এটা অনেক বড় একটা ব্যাপার। বাংলাদেশিদেরকে এই বাউন্ডারিটাকে ক্রস করে অন্যান্য দেশের মানুষজন এসেছে, তো বাংলাদেশিদের জন্য এটা খুবই ভালো একটা আয়োজন। মিউনিসিপাল নির্বাচনকে সামনে রেখে উদ্যোক্তা ও ব্যবসায়ী বান্ধব দল হিসেবে পরিচিত সেন্টার পার্টি তথা কেসকুস্তার এই আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সাহায্য করে থাকি, তাদের মার্কেটিং, তাদের প্রচারণা, তাদের ব্যবসাকে একটু বড় পরিসরে মানুষের সামনে উপস্থিত করার জন্য। এটা একটা ইভেন্ট না, এটা একটা স্বপ্ন, এবং এই স্বপ্নটা আজকে সবাই মিলে আমরা অনেকটুকু বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতে হয়তো এটা আমরা আরো বড় পরিসরে নিয়ে আসতে পারবো। উদ্যোক্তাদের উৎসাহী করতে বিনামূল্যে স্টল দেওয়ার পাশাপাশি উন্মুক্ত রাখা হয় দর্শনার্থীদের জন্য। চলছে উদ্যোক্তাদের মেলা। বাংলাদেশি কমিউনিটি যারা অনলাইনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছেন, তাদের জন্য আজকে বেশ ভালো একটি সুযোগ হয়েছে ছোট স্টলের মাধ্যমে নিজেদের উপস্থাপন করা। আর এতে করে বাংলাদেশি যারা ব্যবসায়ী আছেন ফিনল্যান্ডে, তাদের জন্য একটি অপার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। কানাডায় বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শুক্রবার অটোয়ার একটি হলে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সোবহান সহ 15টি দেশের প্রতিনিধি রাষ্ট্রদূত। অনুষ্ঠানে 2 দেশের কূটনৈতিক ও ব্যবসায়িক সুসম্পর্কের কথা তুলে ধরেন হাই কমিশনার। এদিন আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি পোশাক, গহনা, হস্তশিল্প, মজাদার খাবার সহ বিভিন্ন পণ্যের সমাহার।
দক্ষিণ কোরিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন ও ঈদ পুনর্মিলনী করেছে বিএনপি। স্থানীয় সময় শনিবার দেশটির পুশ্চন সিটির সংউরিতে একটি রেস্তোরাঁয় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন নেতারা। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজল। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ হিরণ, সেলিম রেজা সহ অন্যান্য নেতা ও সদস্যরা। জুনেই জাতীয় স্টেডিয়ামে হবে হামজা চৌধুরীর হোম অভিষেক ম্যাচ। এর আগে স্টেডিয়াম সংস্কার কাজ পুরোপুরি শেষ করে বাফুফেকে বুঝিয়ে দেবে এনএসসি। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে এমনটাই জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের ৮ বিভাগে ৮ স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রায় ৪ বছরের বেশি সময় ধরে চলছে জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ। গেল ডিসেম্বরে স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা রাখতে পারেনি এনএসসি, বরং এখনও চলছে সংস্কার। এই স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। আর দেশের মাটিতে এই ম্যাচ দিয়েই অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেক নিয়ে আছে অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কাজ অলমোস্ট শেষ। আমার তাবিদ সাথে অলরেডি কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস হাব। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় দেশের ৮ বিভাগে ৮টি স্পোর্টস হাব নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও জানিয়েছে বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে ৮টি বিভাগে ৮টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এদিকে যেসব ফেডারেশনের নিজস্ব অফিস ও অবকাঠামো নেই, তাদের জন্য পরিকল্পনা হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গুলশানে সেসব ফেডারেশনগুলোর জন্য নির্মাণ করা হবে কমপ্লেক্স। সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে, সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফ্যাসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায়, সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করব। আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুলশানে করব। চলতি বছরে বাংলাদেশ গেমস আয়োজন করার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে আয়োজিত হবে আরও বেশ কিছু টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেটের খবর। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন মেহেদী মিরাজ। জিম্বাবুয়ের সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকাভাবে নেয়ার পক্ষে নন টাইগার অলরাউন্ডার। এছাড়া এই 2 ম্যাচের টেস্ট সিরিজ দরুন নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ বলে মনে করেন মিরাজ। দলের প্রয়োজনে কখনো ওপেনিংয়ে, কখনো 2 নম্বরে, 5, 6, 7 নম্বরে তো প্রায় ব্যাটিং করতে দেখা যায় মেহেদী মিরাজকে। খাদের কিনারা থেকে বহুবারই টেনে তুলেছেন বাংলাদেশকে। দেশের ক্রিকেটে অনেকেই তাকে ডাকেন ফ্লোটিং ক্রিকেটার নামেও। কিন্তু নিজের ব্যাটিং পজিশন নিয়ে এত টানা হ্যাচড়ায় খুশি নন টাইগার অলরাউন্ডার। আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুকের সাথেও কথা হয়েছে। হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশ হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে 4 নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা, যে একটা জায়গায় যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে, আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজে মিরাজের নেতৃত্বে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। 6 মাস পর আবারও লাল বলের ক্রিকেটে টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ফরম্যাটে খুব একটা উন্নতি করতে পারেনি লাল সবুজ। সুযোগ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারছেন না তরুণ ব্যাটাররা। তাই তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও বেশ সাবধানী মিরাজ। আর বাংলাদেশকে এগিয়ে নিতে দলে থাকা সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বললেন তিনি। ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন। মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি
রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে, কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে। এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম সেখানে অনেক প্লেয়ার ছিল না, বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে, অনেক ইয়াং প্লেয়ার 2-3টা প্লেয়ারের। আবার হয়তো এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ে সিরিজে থাকছে না লিটন দাস, যাচ্ছেন পিএসএলে। তার জায়গায় সুযোগ আসতে পারে শাহাদাত দীপু অথবা মাহিদুল অঙ্কনের। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি দীপু, আর সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেকে পারফর্ম না করায় আর জাতীয় দলে ডাক আসেননি অঙ্কনের। তবে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ মনে করেন মিরাজ। একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা, ও অনেক ভালো প্লেয়ার। আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলছে এরকম কোনো কিছু না, হয়তো ফার্স্ট ইনিংসে একটু খারাপ হয়েছে, বাট এখন অনেক সুযোগ আছে, যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে। বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে, আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে এবং এর আগের বার ডিপিএলে হাইস্ট রান গেটার হয়েছে। ও এখন যে মেন্টালিটিতে আছে অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে। আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। এর আগে লাল বলের ক্রিকেটের জন্য খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে 48 ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনূস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজার রক্ষায় সবকিছু করবে সরকার। বিদেশিদের টানতে বিনিয়োগ সম্মেলন শুরু আজ। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। এবং মার্চের রেকর্ড $329 কোটি প্রবাসী আয়। সঠিক পথেই আছে বাংলাদেশের অর্থনীতি। পর্যবেক্ষণ IMF-এর। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার আশা সরকারের। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।